আরমান প্রচন্ড বিরক্ত হলো, ধমকে উঠল সামিরাকে উদ্দেশ্য করে। সামিয়া, তুমি কিন্তু দিনকে দিন দুষ্ট হয়ে যাচ্ছ, মার খাবে কিন্তু আমার হাতে। সামিরা বিড়বিড় করে উঠল। হ্যাঁ, সত্যি কথা বললেই তো দোষ। আরমান মায়ার কপালে স্নেহে চুম্বন দিয়ে বলল, নিচে গেলেই সবটা বুঝতে পারবে। নিজের এই ছোট্ট মাথায় আর এত প্রেশার দিতে হবে না। যাও, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আরমান এগিয়ে গিয়ে রুমের দরজা খুলে দিল। সামিরা হুড়মুড় করে রুমে প্রবেশ করলো, সাথে আরো কিছু কাজিন আছে। ওরা গিয়ে মায়াকে ঘিরে ধরলো। আরমান একবার মায়ের দিকে তাকিয়ে চলে গেল। এদিকে মায়া তখনও কিছুই বুঝতে পারছে না ওকে নিয়ে কি হচ্ছে। টাটকা গোলাপ, গাঁদা, রজনীগন্ধা, আরও বিভিন্ন ফুল, কাঁচা ফুলের গন্ধে পুরো স্টেজ মম করছে, যেন একটা ফুলের বাগানে প্রবেশ করেছে সবাই। সেই স্টেজে মায়াকে নিয়ে গিয়ে বসানো হলো রাজকীয় দেখতে লাল রঙের সোফা। বেশ কিছু গ্রামের মহিলা ঘিরে ধরলো মায়াকে। একজন মহিলার হাতে একটা ডালার মধ্যে আছে এক বাটিতে হলুদ, একটা বাটিতে সরিষার তেল, কিছু দূর্বা ঘাস, কড়ি, একটা লাল গামছা, আরও বেশ কিছু জিনিস রাখা আছে। মায়া তো এসব কিছু দেখে পুরোই হতবাক, বোকা বোকা চোখে দেখছে সবকিছু। অবাক গলায় বলল, আরে তোমরা আমায় কেন এখানে বসাচ্ছ? আরমানের আব্বুর চাচিমা মানে আরমানের দাদি বলে উঠল, সেরি কয় কি, হেলা তোর বিয়া তোর গায়ে হলুদ, তরে বসাবো না তো কি আমি বসমু? মায়া পুরোই বোকা বনে গেল। ও গোল গোল চোখে তাকিয়ে জিজ্ঞাসা করলো। আমার বিয়ে মানে? গ্রামের এক মহিলা বলে উঠল, যার বিয়ে তার খোঁজ নাই আর পাড়াপড়শির ঘুম নাই, এই মেয়ে কি নিজেই জানে না যে ওর বিয়ে? সামিরা তাড়াতাড়ি করে বলল, ভাবিমণি, আয়ান ভাইয়া আর মাইশা ভাবির সাথে তোমার আর বড় ভাইয়ারও বিয়ে হবে, এটা আগে থেকেই ঠিক ছিল, শুধু তুমি জানতে না। মায়া অবাক গলায় চেঁচিয়ে উঠল, হোয়াট? আমাদেরও বিয়ে মানে কি? কিভাবে? আমি তো কিছু বুঝতে পারছি না। এত বুঝতে হবে না তোমায়, শুধু এতটুকু জেনে রাখো যে ভাইয়া তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিল, আর তুমি খুব ভালোভাবেই সারপ্রাইজ হয়েছো। আগেই ছোট ভাইয়ার আর ছোট ভাবিমণির গায়ে হলুদ হয়ে গেছে, এখন তোমার পালা, তাই অবাক পরে হবে। এখন হলুদের অনুষ্ঠান শুরু হোক। আরমানের মা সাবিনা বেগম এগিয়ে এলো মায়ার দিকে। মায়ার গালে হাত রেখে নরম গলায় বলল, আমরা প্রথমে তোমার আর আরমানের বিয়েটাই ঠিক করেছিলাম। আরমান বলল, তাহলে একসাথে আয়ান আর মাইশার বিয়েটাও হয়ে যাক। তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম আরমান, তাই তোমার কিছু জানানো হয়নি। আরমানকে তো তুমিই চেনো। গায়ে হলুদের স্টেজটা বাগানে করা হয়েছে, সেখানে থেকেই তিনতলা জমিদার বাড়িটা স্পষ্টভাবে দেখা যাচ্ছে। মায়া স্টেজে দাঁড়িয়ে তাকালো বাড়ির 2 তলার ডান দিকের একটা নির্দিষ্ট রুমের দিকে। সাথে সাথেই 2 জোড়া চোখের দৃষ্টি মিলল। আরমান দাঁড়িয়েছে সেই রুমের বারান্দায়, ঘেরা দেয়ালে হাত দিয়ে ঝুঁকে। মুগ্ধ দৃষ্টিতে তার চোখ মায়ার দিকে আবদ্ধ। মায়া লাজুক হাসি দিল। আরমানের ঠোঁটেও ফুটে উঠল এক সূক্ষ্ম হাসি, যা এই মুহূর্তে মায়া ছাড়া আর কারোর বোঝার সাধ্য নেই। সাবিনা বেগম সবার দিকে তাকিয়ে বললেন, আপনারা অনুষ্ঠান শুরু করুন। এটা কি কথা কো বড় বউ, তোমার স্যারাডা কই? তারে আগে হলুদ না লাগাই এরে কেমনে লাগামু? তার গায়ের হলুদ লইয়াই তো তার বউয়ের গায়ে দিমু। আরেকজন মহিলা বলে উঠল, হ্যাঁ, আগে ছেলেকে ডাকুন ভাবি, আগে ছেলের গায়ে হলুদ দিতে হবে। ওদের কথা শুনে মিসেস সাবিনা বেগমের মুখ চুপসে গেল। উনি ওনার জাদের দিকে তাকালেন অসহায় চোখে। আঞ্জুমা বেগম ওনার চাচি শাশুড়িকে উদ্দেশ্য করে বললেন, আসলে ছোট মা, আরমান এইসব হলুদ মাখতে পছন্দ করে না, তাই ও আসবে না আগেই বলে দিয়েছে। এইটা কোনো কথা হইল? হলুদ মাখতে পছন্দ করে না বলে কি বিয়াতেও হলুদ মাখবে না? ডাকো তারে, আমি দেখতাছি মাখে কি না মাখে। সামিরা একটা শুকনো ঢোক গেল। আরমান সেই প্রথম থেকে এগুলো পছন্দ করে না। ওদের আত্মীয় স্বজনদের কারোর বিয়ের অনুষ্ঠানেও যায় না ও। আজকেও সাবিনা বেগম, আঞ্জুমা বেগম এবং ওনাদের 2 যা অনেক বুঝিয়েছিল, কিন্তু ও কিছুতেই হলুদ টলুদ মাখবে না। স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে সেটা। মায়াকে নিয়ে সব ধরনের অনুষ্ঠান নিয়ম পালন করতে পারে, তাতে ওর কোনো অসুবিধা নেই, কিন্তু ও এইসব গ্রামের নিয়ম মানতে পারবে না। আসলে ভাইয়া এসব গ্রামের নিয়ম মানে না, আপনারা ভাবিমণিকে নিয়েই শুরু করুন অনুষ্ঠান। একজন মহিলা বলে উঠল, নিয়ম মানে না বললেই হলো? তাহলে বিয়ে কে করতে বলেছে? মায়া তাকালো সাবিনা বেগমের দিকে। আম্মু, আমি একবার কথা বলি ওনার সাথে। মিসেস সাবিনা বেগম কি বলবেন ভেবে পেলেন না। আঞ্জুমা বেগম বললেন, তুমি কথা বলবে, কিন্তু ওর যা জেদ, ও কি রাজি হবে? ওনার জেদ আছে আর আমার কি জেদ নেই নাকি? উনি হলুদ না মাখালে আমিও মাখবো না। সামিটা চলো তো আমার সাথে। ইতিমধ্যে চারিপাশে কানাঘুষা শুরু হয়েছে। সাবিনা বেগম একটা দীর্ঘশ্বাস ছাড়লো। আর এদিকে মায়া সামিরাকে নিয়ে স্টেজ থেকে নেমে বাড়ির দিকে রওনা দিল। যেতে যেতেই তাকালো আরমানের রুমের বারান্দার দিকে। এখন আর সেখানে আরমানকে দেখা গেল না। মায়া আরমানের রুমে গিয়ে দেখলো আরমান সোফায় ল্যাপটপ নিয়ে বসে আছে, মুখের ভঙ্গি গম্ভীর।
মনোযোগ সহকারে ল্যাপটপে কিছু একটা করছে। মায়া সোজা গিয়ে ল্যাপটপটা বন্ধ করে দিল। আরমান প্রচন্ড রেগে গিয়ে চিৎকার করতে চাইলো। হোয়াট দ্য? নিজের কথা শেষ করার আগে চোখ পড়ল মায়ার উপর। মায়া দুই কোমরে হাত দিয়ে ভ্রু কুচকে তাকিয়েছে। আরমানের রাগী দৃষ্টি শান্ত হয়ে গেল। এখানে কি করছো তুমি? এখনো শুরু হয়নি হলুদ অনুষ্ঠান? আপনাকে ছাড়া কিভাবে শুরু হবে? আমার এসব হলুদ টলুদ মাখতে ভালো লাগে না। তার উপরে আবার আমার গ্রামের কি সব ফাঁসগুবি নিয়ম। তুমি যাও, মেখে নাও হলুদ। মায়া ভ্রু কুচকে বলল, বিয়েটা কি আমার একার যে আমি একা হলুদ মাখবো? আর এমনিতেও ছেলের গায়ে মাখানো হলুদ নিয়ে মেয়েকে মাখাতে হয়, এটাই নিয়ম। আর আমি এই নিয়ম পালন করতে চাই, তাই আপনাকেও হলুদ মাখাতে হবে। আচ্ছা তাহলে এক কাজ করো, হলুদ এখানে নিয়ে আসো, তারপর আমার হাতে একটু লাগিয়ে সেটা বাকি হলুদের সাথে মিক্স করে নাও। আমার গায়ে লাগানো একটু হলুদ হলেই তো হবে, তাই না? বলেই আরমান আবারও ল্যাপটপ অন করে নিজের কাজ করতে শুরু করলো। মায়া প্রচন্ড বিরক্ত হলো। বিরক্তিতে চোখ মুখ কুচকে ফেললো ও বিরক্ত গলাতেই বলে উঠল, আপনি এত ঘাটতারা স্বভাবের কেন বলুন তো? আমি এমনি, সেটা তো তুমি আগে থেকে জানো। এরপর আরমান ল্যাপটপের দিকে তাকিয়ে থেকে নিজের কাজ করতে করতেই বলল, এখনো সময় আছে কিন্তু, তাই তুমি চাইলে বিয়েটা। নিজের কথাটা নিজে থেকে সম্পূর্ণ করলো না আরমান, তার জায়গায় হালকা বাঁকা হাসি দিল। মায়া রাগী গলায় বলল, আমার তো মনে হচ্ছে আপনার নিজেরই আমাকে বিয়ে করার কোনো ইচ্ছে নেই, তাই এত বাহানা করছেন। আরমান মায়ার দিকে চোখ তুলে তাকিয়ে গম্ভীর গলায় বলল। তোমার এটাই মনে হচ্ছে? মায়া একটা শুকনো ঢোক গিলে বলল, হ্যাঁ, না মানে আপনি নিচে গিয়ে হলুদ মাখবেন কিনা বলুন। আরমান আবারও নিজের কাজে মনোযোগ দিয়ে বলল, বললাম তো নিচে যাও, আর এখানে একটু হলুদ নিয়ে আসতে বলো। আর এখন একটা ইম্পর্টেন্ট কাজ করছি, প্লিজ কাজটা শেষ করতে দাও। সত্যিই যাবেন না তাহলে? আরমান নির্লিপ্ত কণ্ঠে উত্তর দিল। না। সাথে সাথে মায়া আরমানের ল্যাপটপ তুলে নিয়ে এক হাতে শাড়ি ধরে মারল ছুট। ওকে আর পাইকে। আরমান বিরক্ত হয়ে তাকালো মায়ার ছুটে চলে যাওয়ার দিকে। ওর কাজটা সত্যি ইম্পর্টেন্ট ছিল, কিন্তু মায়া বুঝলে তো। আরমান যেমন ঘাটতারা স্বভাবের, মায়াও ঠিক তেমনি। মায়ারও প্রচন্ড জেদ আছে, যেটা বলবে করেই ছাড়বে। আরমান বিরক্ত হয়ে সোফা ছেড়ে উঠে দাঁড়ালো। এরপর বেরিয়ে গেল মায়ার কাছ থেকে ল্যাপটপ আনার উদ্দেশ্যে। এদিকে মায়া ল্যাপটপ লুকিয়ে রেখে বাগানে এসে স্টেজে রাখা সোফায় আয়াসী ভঙ্গিতে বসে আছে। এরপর মায়া ভাব নিয়ে বলল, উনি এখানে আসবেন, উনি আপনারা সবকিছু রেডি করুন। আরমানের মা চাচিরা একে অপরের দিকে তাকালো। ওরা ভাবছে সত্যি কি আরমান আসবে? হ্যাঁ। সবাইকে অবাক করে আরমান গম্ভীর মুখে গটগট পায়ে এগিয়ে আসছে। সবার মুখে ফুটে উঠল মিষ্টি হাসি। আর মায়া হাসছে বাঁকা হাসি। আরমানের এক চাচি বলে উঠল, ভাবি, তোমার ছেলে দেখছি বউ পাগলা। আমরা এত করে বললাম, রাজি হলো না, আর এখন বউয়ের কথাই ঠিকই চলে এলো। ওরা তো আর জানে না আসল ঘটনা। মিসেস সাবিনা বেগম এবং আঞ্জুমা বেগমও প্রচন্ড অবাক হলো, তবে ওরাও খুশি। আরমান গম্ভীর মুখে গটগট পায়ে স্টেজে উঠে আসলো। এদিকে মায়া উপরে উপরে সাহস দেখালো, ভিতরে ভিতরে কিন্তু ঠিকই ভয় পাচ্ছে। আরমান মায়াকে কিছু বলবে তার আগে ওর দাদি টেনে আরমানকে বসিয়ে দিল। এই তো আমার দাদু ভাই আইয়া পড়ছে। নে তোরা এখন শুরু কর। এই সেরি, তুই এখান থেকে ওঠ। আগে তোর স্বামীর গায়ে হলুদ দেওয়া হবে, তারপর তোর। ওনার কথায় মায়া সোফা থেকে উঠে দাঁড়ায়, পাশে একটা চেয়ারে বসলো। এইদিকে আরমান কিছু বুঝে ওঠার আগেই ওকে ঘিরে গ্রামের সব মহিলারা ঘুরতে শুরু করলো। মুখে গাইছে গীত, আর একজন মহিলা পাশে বসে ঢোল বাজাচ্ছে। কিছু মহিলা তো সেই ঢোল আর গীতের তালে নাচতে শুরু করেছে। আরমান প্রচন্ড বিরক্ত হলো। এদিকেও কিছু বলতেও পারছে না। মেয়ে বউরা আরমানের চারিপাশে ঘুরতে ঘুরতে হাততালি দিচ্ছে, মুখে গাইছে গীত, আর কেউ কেউ কোমর দুলিয়ে নাচ করছে। আরমান ফাঁক ফোকর দিয়ে মায়ের দিকে রাগি চোখে তাকাচ্ছে একবার করে। আর এইদিকে মায়া আরমানের এমন রিয়াকশন দেখে দুষ্টু হাসছে। একে একে হাবিজাবি বিভিন্ন নিয়ম পালন করা হলো। এরপর দাদি পাশ থেকে সামিরাকে ডেকে বলল, এই সতীন, এখানে আয়, তোর বাইয়ের মাথায় তেল ঢালতে হইব। আরমান চেঁচিয়ে উঠল, হোয়াট? তেল? তেল। বেশি কথা কস না দাদু ভাই, চুপচাপ বস এখন। আরমান রাগি চোখে তাকালো মিসেস সাবিনা বেগমের দিকে। মম? সাবিনা বেগম এগিয়ে এলেন ছেলের দিকে। উনি অনুরোধের সুরে বললেন, প্লিজ আব্বু, একটু ম্যানেজ করে নাও। আয়ানের মাথায়ও তেল ঢালা হয়েছে, বেশি না, অল্প দিব। গোসল করার সময় ভালো করে ধুয়ে নিবে। আরমান আর কিছু বলল না, বিরক্তিতে চোখ মুখ কুচকে ফেললো। সামিরা এগিয়ে এলো তেলের বাটি নিয়ে, হাতে এক অন্য ধরনের চামচ। মহিলারা শুরু করলো আর একটা অন্য গীত। তারপর কি যেন একটা মাথার উপর ধরলো সবাই। সামিরা গুনে গুনে 9 চামচ নারিকেলের তেল দিয়ে লো আরমানের মাথায়। কিছুটা তেল কপাল বেয়ে গাল পর্যন্ত নেমে এলো। আরমানের মুখের অবস্থা দেখার মতো হয়েছে। ও রেগে পুরো বোম হয়ে আছে। ততক্ষণে গীত ও তেল দেওয়া থেমে গেছে। আবিরসহ কিছু কাজিন চেয়ার নিয়ে স্টেজের নিচে বসেছিল আরমানের সোজাসুজি। আরমানের অবস্থা দেখে আবির পেট চেপে ধরে হাসতে হাসতে চেয়ার থেকে পড়ে
পড়ে গেল। সামিরা, রুবি, মায়া ওরা মুখ চেপে হাসছিল আরমানের অবস্থা দেখে, কিন্তু হাসতে হাসতে আবিরকে চেয়ার থেকে পড়ে যেতে দেখে সবাই হু হা করে হেসে ফেলল। আবির তাড়াতাড়ি নিজেকে সামলিয়ে উঠে চেয়ার ঠিক করে আবারও চেয়ারে বসলো। আবিরের চোখ আরমানের উপর পড়তেই দেখলো আরমান কটমট করে ওর দিকেই তাকিয়েছে, যেন আবিরকে কাঁচায় খেয়ে ফেলবে এমন ভাব। বড় বউ কই গেলা? এখানে আসো, নাও আগে ছেলের মাথা থেকে তুমি প্রথমে তেল তুইলা নাও। আরমানের মা তাড়াতাড়ি এগিয়ে এলেন, আগে নিজের আঁচল দিয়ে আরমানের মুখে গড়িয়ে পড়া তেল মুছে দিলেন। আরমান শান্ত চোখে তার মার দিকে তাকিয়ে আছে। সাবিনা বেগম মুখে কিছু না বলে অনুরোধের চোখে তাকালেন আরমানের দিকে। এরপর উনি নিজের মাথার চুল খুলে আরমানের মাথা চুলের উপর ঘষা দিয়ে তেল নিজের চুলে নিলেন। এরপর একইভাবে আঞ্জুমা বেগমও নিলেন এবং আরমান, ফুপি, তারপর একে একে আরমানের বাকি সব চাচিরা, তারপর গ্রামের কিছু মহিলা, এরপর আরমানের দাদি বলে উঠলেন, তেল ঢালা তো শেষ হইল, এরপর হলুদ মাখানো হইব। দাদুভাই, তোমার জন্য তো লুঙ্গি গেঞ্জি আনা হইছিল, তুমি তো আবার শহরে পোলা, লুঙ্গি তো পরবেক নাই, কিন্তু জামাটা খুললা এই গামছাটা গায়ে জড়াই নাও। আরমান চিল্লিয়ে উঠল, হোয়াট? এই এত মহিলার মাঝে আমি শার্ট খুলবো? কিছু করার নেই ব্রো, এর আয়ানকেও ছাড়েনি। আয়ানও শুধু একটা গেঞ্জিই পড়েছিল। আরমান রাগে উঠে দাঁড়ালো, বলল, মম, আমি গেলাম, অনেক বড় ভুল হয়ে গেছে গ্রামে বিয়ের অনুষ্ঠান প্ল্যান করে। সাবিনা বেগম তাড়াতাড়ি এগিয়ে এলেন। উনি বললেন, প্লিজ আব্বু, আর একটু থাকো, শার্ট খুলতে হবে না, শার্টের হাতা তো গোটানোই আছে। আপনারা ওর হাতে আর গালে অল্প করে হলুদ লাগিয়ে দিন, একটু হলুদের ছোঁয়া গায়ে লাগলেই তো হবে। আঞ্জুমা বেগমও একই কথা বললেন। এরপর আরমানকে শান্ত করে কোনো রকমে বসালো। এরপর সবাই একটু একটু করে আরমানের গালে ও হাতে হলুদ লাগিয়ে দিল। গ্রামের অনেক মেয়ে মুখ বেঁকালো আরমানের এত আপত্তি দেখে। এরপর কোনো রকমে আরমানের গায়ে হলুদ শেষ করলো। আরমান গাল ও হাতে লেগে থাকা হলুদগুলো নিয়ে মায়ার জন্য রাখা হলুদে মেশানো হলো। আরমান একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, শেষ হয়ে গেছে, এবার আমি যেতে পারি? সামিরা হেসে বলল, হ্যাঁ ভাইয়া, এখন যেতে পারো তুমি। মায়া স্টেজে একপাশে চেয়ার নিয়ে বসেছিল। আরমান মায়ার দিকে এগিয়ে গিয়ে মায়ার চেয়ারে দুই পাশে হাত দিয়ে ঝুঁকে গেল একদম মায়ার মুখের কাছে। এরপর ফিসফিস করে বলল, এতগুলো মহিলাদের টর্চার করলে তুমি আমায়, এর বদলা তো আমি নিয়েই ছাড়বো মায়াবতী। এখন তুমি রেডি হও আমার টর্চার সহ্য করার জন্য। মায়া একটা শুকনো ঢোক গেল, আমতা আমতা করে বলল, আপনার ল্যাপটপ সামিরার কাছে আছে। আরমান আর কিছু বলল না, শুধু একটা বাঁকা হাসি দিয়ে চলে গেল। মায়া যেন হাঁপ ছেড়ে বাঁচলো। সবার দিকে তাকাতে দেখলো ছোট আম্মা, ফুপি এবং চাচিরা সবাই মুখ চেপে হাসছে। গ্রামের কিছু মেয়েরা কেমন যেন চোখে তাকিয়েছে। মায়া বিরক্ত হলো আরমানের প্রতি। সবার সামনে এভাবে কাছে আসতে হবে কেন? একটু লজ্জা শরম নেই ওনার। এরপর মায়াকে নিয়ে গিয়ে বসানো হলো। একে একে একই রকমভাবে পালন করা হলো গায়ে হলুদের নিয়ম। তেল ঢালার সময় আসলে একজন মহিলা বলে উঠল, মেয়ের বাড়ির লোক কই? মেয়ের পরিবারের তো কাউকে দেখছি না। মেয়ের মাথায় তেল তো মেয়ের ভাইকে ঢালতে হবে। নিজের ভাই না থাকলে চাচাতো ফুফাতো ভাই হলেও চলবে। ওনার কথাগুলো তীরের মতো আঘাত করলো মায়ার মনে। চোখ থেকে পানি গড়িয়ে পড়ল ওর যে নিজের পরিবার বলতে কেউ নেই। যে একজন ছিল তাকে উপরওয়ালা কেড়ে নিল ওর থেকে। আমি মেয়ের বড় ভাই, আমি ঢালবো তেল, কিভাবে কি করতে হবে আমায় বুঝিয়ে দিন। মায়া মুখ তুলে তাকালো। কথাটা শুনে আবির দাঁড়িয়ে আছে পাশে। আবিরের এমন কথায় মায়া আওয়াজ করে কান্না করে ফেলল। আবির তাড়াতাড়ি হাঁটু গেড়ে বসে পড়লো মায়ার সামনে। মায়ার মাথায় হাত বুলিয়ে বলল, আরে পাগল মেয়ে, কান্না করছিস কেন? তুই তো আমাকে ভাইয়া বলে ডাকিস। আমি তো তোকে নিজের ছোট বোনের চোখে দেখি। নে দেখ, আজ থেকে তোকে তুই বলতে শুরু করলাম। বোনকে কেউ তুমি তুমি করো নাকি? আরে এখনো কান্না করছে, তাহলে কি তুই আমার হাতে তেল নিবি না? ভাইয়া মুখে ডাকিস, সত্যিকার ভাইয়া ভাবিস না তাহলে। মায়া কাঁদতে কাঁদতে তাকালো আবিরের দিকে, উচ্চারণ করলো, ভাইয়া। শোনা গেল আরো একজনের গলার আওয়াজ, আমি মেয়ে ছোট মা, আমি ওর মাথা থেকে তেল নেব? হ্যাঁ, ওর নিজের মা এই দুনিয়াতে নেই, তাতে কি হয়েছে? ওর ছোট মা এখনো এই দুনিয়ায় বেঁচে আছে। কথাটা বলে মঞ্জিলা বেগম মায়ের কাছে এগিয়ে এসে মায়াকে জড়িয়ে ধরে চোখের পানি মুছে দিলেন। কপালে চুমু খেয়ে বললে, দেখো মেয়ের কাণ্ড, কেমন বাচ্চাদের মতো করে কাঁদছে। দেখো তো সবাই কিভাবে তাকিয়ে আছে, মানুষজন কি ভাববে বলো তো? আর কাঁদে না মা, এইবার চুপ করো। মায়া কাঁদতে কাঁদতে কোনো রকমে উচ্চারণ করলো, ছোট মা। এরপর মঞ্জিলা বেগমকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লো। সন্ধ্যা নেমেছে। গায়ে হলুদের অনুষ্ঠান শেষ করে এখন চলছে মেহেন্দির অনুষ্ঠান। মেহেন্দির অনুষ্ঠান বাড়ির ভিতরে রাখা হয়েছে। খুব সুন্দর করে ফুল ও রঙিন কাপড় দিয়ে সাজানো হয়েছে ড্রয়িং রুম। এখন রাজকীয় সোফার বদলে আছে নরম গদি।
মেঝেতে অনেকটা জায়গা জুড়ে বিছানো হয়েছে নরম গদি। কাজিন মহল এক একজন নিজের কোলে বালিশ নিয়ে বসে আছে। কেউ কেউ মেহেন্দি পড়ছে। শহর থেকে নিয়ে আসা হয়েছে 6টা মেহেদি আর্টিস্ট। মায়া ও মাইশার পরনে মেহেদি রঙা লেহেঙ্গা, দুজনকে অসম্ভব সুন্দর লাগছে। দুজনই আর্টিস্ট, ওদেরকে মেহেন্দি পরিয়ে দিচ্ছে। আরমান, আয়ান, আরও কিছু ছেলে কাজিন বসে আছে সোফায়। বিয়ে বাড়িতে ছেলে মেয়ে একসাথে থাকবে, মিষ্টি মধুর ঝগড়া বাঁধবে না, তাই কি কখনো হয়? ছেলে এবং মেয়েরা সবাই মিলে কথা কাটাকাটি করছে আর মজা করছে। মিউজিক বক্স হালকা আওয়াজে মিউজিক বেজে চলেছে। আর এইসব কিছুর থেকে নির্লিপ্ত ভঙ্গিতে বসে বসে আরমান নিজের ফোন চালাতে ব্যস্ত। আরমান মায়ের দিকে ভালো করে তাকাচ্ছে না পর্যন্ত, এই জন্য মায়া মুখ ভার করে বসে আছে। হঠাৎই মিউজিক বক্সে মিউজিক থেমে গেল। ড্রয়িং রুমের মাঝখানে মায়াদের ঠিক সামনে আলো নিভে গেল, তাই জায়গাটা কিছুটা অন্ধকার হয়ে উঠল। এরপর বক্সে বেশ কিছুটা জোর আওয়াজে একটা বাংলা গানের মিউজিক বেজে উঠল। গান শুরু হওয়ার সাথে সাথে লাইটও জ্বলে উঠল। কাজিন মহলে সবাই হৈ হৈ করে উঠল সামনের দৃশ্য দেখে। রুবি গ্রামের মেয়ের মতো লাল টকটকে শাড়ি পরে আছে, পা থেকে বেশ কিছুটা উঁচুতে, মাথায় মাঝখানে সিতি করে, দুই পাশে দুটো বেনুনি, আর বেনুনির ডগে লাল ফিতে দিয়ে ফুল করা। কোমরে রয়েছে একটা কলসি। পিছনে আবির, পরনে লুঙ্গি গেঞ্জি, গলায় গামছা, মাথার চুল গ্রামের ছেলেদের মতো আঁচড়ানো। ও রূপসী মাইয়ারে, তোর কলসির ভিতর কি? খাঁটি গরুর দুধ বেচতে এনেছি। ও রূপসী মাইয়ারে, তোর কলসির ভিতর কি? খাঁটি গরুর দুধ বেচতে এসেছে। গান শুরু হতে আবির রুবির শাড়ির আঁচল টেনে ধরেছে এবং গানের সাথে ঠোঁট মিলাতে শুরু করেছে। রুবির লাইন আসতেও রুবি পেছনে ঘুরে ঠোঁট মিলিয়ে গাইল। দে না একটু খাই, দামটা আগে চাই, আর দে না একটু খাই, দামটা আগে চাই, তোদের মতো বিড়ি খাওয়াদের চিনে নিয়েছে। গানের তালে নাচ করছে রুবি আর আবির, আর এদিকে কাজিন মহল সবাই হা করে চিল্লিয়ে উঠছে। মায়ের মুখ এতক্ষণ ভার থাকলেও এখন হেসে গড়াগড়ি দিচ্ছে, আর আরমান, আবির, রুবির নাচ দেখে বাদ দিয়ে মায়ের হাসি দেখছে মুগ্ধ দৃষ্টিতে। ও রূপসী মাইয়ারে, তোর কলসির ভিতর কি? খাঁটি গরুর দুধ বেচতে এসেছে। পুরো গানটার সাথে মিলিয়ে খুব সুন্দরভাবে নাচ শেষ করলো আবির, রুবি। সবাই হাততালি দিয়ে উঠলো। রুবি তো এতক্ষণ ডান্স করলেও এবার লজ্জা পেয়ে ছুটে পালালো বেচারি। এরপর আবারও মিউজিক বেজে উঠলো। সমস্ত ছেলে কাজিন উঠে এলো, গানের তালে তালে ঠোঁট মিলালো। সাথে সাথে মেয়েরাও উঠে একইভাবে ঠোঁট মিলালো। এই মুন্ডে গালিতে গুন্ডে, গালিতে গুন্ডে। ছেলেরা সরে যেতেই ছেলেদের মাঝ থেকে বেরিয়ে এলো আরমান। মায়া যেন পুরোই অবাক। গানের তালে নাচতে শুরু করেছে আরমান মায়ার দিকে ইশারা করে। বাড়ির সবাই অবাক হা করে তাকিয়েছে আরমানের দিকে। গম্ভীর রক্তটা ছেলেটা আজ এই গানে ডান্স করছে, এটা যেন কেউ বিশ্বাসই করতে পারছে না। এখন আর আরমানের মুখে গম্ভীর ভাব নেই, তার বদলে রয়েছে গানের লিরিক্স অনুযায়ী ভাব। বাকি ছেলে কাজিন মহলও আরমানের সাথে তাল মিলিয়েছে। सेहरा सजा के रखना, चेहरा छुपा के रखना, सेहरा सजा के रखना, चेहरा छुपा के रखना। এবার উঠে দাঁড়িয়ে ঠোঁট মিলালো মায়া, তারপরও নিজেও গানের তালে নাচতে শুরু করলো। মিউজিকের সমান তালে ছেলে এবং মেয়েরা নেচে চলেছে। चुप जाइए सारी खुरिया, अगर मैं शर्मा के मेरे गनप में आया गया है, পাগল সারিকা সারি। আরমান এগিয়ে এলো মায়ার দিকে। মায়াকে একটানে নিজের সাথে মিশিয়ে নিয়ে গানের সাথে তাল মিলালো। বাকি কাজিনরা নাচ সহ গেয়ে উঠলো। এতদূর শেষ হতে আয়ান মাইশাকে টেনে নিল নিজের কাছে। মাইশা চুপচাপ একপাশে দাঁড়িয়েছিল। আয়ান মাইশাকে নিয়ে গানের সাথে তাল মেলালো। मैं एक जवान लड़का, तू एक हसीन लड़की। মাইশা অবাক, কিন্তু এখনো অবাক ভাব পাশে রেখে তাল মেলালো। रखना था दिल पे काबू, ये हुस्न है जादू। আরমান আয়ান একসাথে ডান্স করতে লাগলো। পুরো গানটাতে ছেলে এবং মেয়েরা মিলে নাচ শেষ করলো। এরপর শেষ হলো মেহেন্দির অনুষ্ঠান। মায়া প্রচন্ড ক্লান্ত হয়ে পড়ায় না খেয়ে রুমে চলে গেল। সবাই যে যার মতো খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে গেল। আবার অনেকে লাইন দিয়ে ড্রয়িং রুমে শুয়ে পড়লো। আরমান আয়ানকে ছাদে ডেকেছিল। দুই ভাই মিলে নীরবে কিছুটা সময় কাটালো। তখনই শোনা গেল আসিফের কণ্ঠস্বর। এত রাতে কি কথা হচ্ছে দুই ভাইয়ের মধ্যে? কাল বিয়ার এখনো ঘুমাসনি তোরা? আরে আসিফ ভাইয়া, তুমিও ঘুমোনি এখনো? না রে, ঘুম আসছে না। তোরা নিজের নিজের মনের মানুষকে পেয়ে গেলি, আমি যে কবে পাবো? এই ব্রো, তারপরে তোমারও মনের মানুষ আছে? হ্যাঁ, সে তো অবশ্যই আছে, তবে আমার মনের মানুষটার মনে অন্য কেউ আছে। কিন্তু ভাবছি যেভাবেই হোক কাল তাকে নিজের করে নেব, ছিনিয়ে নেব তাকে আমি। আয়ান হেসে বলল, তুমিও যে কি বলো না ব্রো। আরমান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো আসিফের দিকে। ও কল লাগিয়েছিল রুবিকে। রুবি কল রিসিভ করতে আরমান ফোন কানে নিয়ে বলল, রুবি, মা না খেয়ে চলে গিয়েছিল, ওর খাবারটা এখন ওর রুমে দিয়ে আসো।
অপর পাশ থেকে কি বলল শোনা গেল না। আরমান কল কেটে আয়ানকে উদ্দেশ্য করে বলল, অনেক রাত হয়ে গেছে, জায়গায় ঘুমিয়ে পড়ো। বলেই আরমান একবার আসিফের দিকে তাকিয়ে চলে গেল। আয়ান আসিফকে বলল, চলো ব্রো, ঘুমাবে না? তুই যা, আমি আসছি। ওকে। বলেই আয়ানও চলে গেল। আসিফ একটা সিগারেট বের করে জ্বালিয়ে ঠোঁটে চেপে ধরল। এরপর পকেট থেকে ফোন বের করে কল লাগালো। একটা নাম্বারে রিসিভ হতেই বলে উঠল, রুবি মায়ের জন্য খাবার আনতে গিয়েছে দেখ রান্নাঘরে, যেভাবেই হোক ওই খাবারে ঔষধটা মিশিয়ে দিবি। অপর পাশ থেকে কি বলল শোনা গেল না। আসিফ আবারও বলল, কিভাবে কাজটা করবে আমি জানি না, তবে এটাই শেষ সুযোগ। যেভাবেই হোক ওই ঔষধ মিশাতে হবে খাবারে। না, মায়া এখনো খায়নি। আরমান কল করেছিল রুবিকে, মায়ের জন্য খাবার নিতে যেতে বলল। এখন রুবি আসবে দেখে খাবার নিতে। যেভাবেই হোক ওই খাবারে ঔষধটা মিশিয়ে দিবি। রুবি রান্নাঘরে যেতেই দেখলো চ্যামেলি নামক 20 বছরের বয়সী মেয়ে খাবার বাড়ছে। ওকে রুবি ভালো করেই চেনে, অনেক বছর থেকে এই বাড়িতে কাজ করছে চ্যামেলি। কি রে চেমেলি, এখনো ঘুমাসনি? আর কার জন্য খাবার বাড়ছিস? চ্যামেলি রুবিকে দেখে বলল, রুবি আপু, তুমি কিছু দরকার ছিল? আসলে মায়া ভাবি মনি তো না খেয়ে উপরে চলে গেছে, তাই ভাবলাম ভাবিমনির খাবারটা উপরেই দিয়ে আসি। আমি তো মায়া ভাবি মনির খাবারটাই নিতে এসেছিলাম। কই, আমাকে দে, আমি তো উপরে যাবই, তোকে আর যেতে হবে না। ও, তাহলে ভালোই হয়েছে। এই নাও, তুমি নিয়ে যাও তাহলে। কথাটা বলেই চ্যামেলি খাবারের প্লেট রুবির হাতে ধরিয়ে দিল। রুবি আর কোনো কিছু না ভেবে খাবারের প্লেটটা নিয়ে মায়ের রুমে চলে গেল। রুবি চলে যেতে চ্যামেলি নিজের ফোন বের করে একটা নাম্বারে মেসেজ পাঠালো। কাজ হয়ে গেছে স্যার। পরের দিন আরমান, মায়া ও আয়ান মাইশার বিয়ে সুন্দরভাবে কোনো ঝামেলা ছাড়াই সম্পন্ন হয়েছে। বাড়ির হলরুমে সুন্দর করে সাজিয়ে স্টেজ করা হয়েছে। তবে অবাক করার বিষয় হলো সেখানে 2 দম্পতির বসে থাকার কথা ছিল, সেই জায়গায় এখন 3 দম্পতি বসে আছে। আর সেই আরেক অনাকাঙ্ক্ষিত দম্পতি হচ্ছে আসিফ আর রুবি। আয়ান, মাইশা ও আরমান মায়ের বিয়ে পড়ানো শেষ করে এখন আসিফ আর রুবির সামনে বসে আছে কাজী সাহেব। অনেকক্ষণ ধরে কাজী সাহেব রুবিকে কবুল বলতে বললেও সে বলছে না। গ্রামের মানুষগুলো আবারও কটু কথা বলতে শুরু করেছে। রুবির পাশে সামিরা, আঞ্জুমা বেগম, সাবিনা বেগম সহ আসিফের মাও দাঁড়িয়ে আছে। তারাও রুবিকে অনেকক্ষণ ধরে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু তবুও রুবির মুখ থেকে কবুল শব্দটি বের হচ্ছে না। একজন রোগা পাতলা সুতির তবে নতুন ছাপা শাড়ি আটপৌরে করে পড়ে থাকা এক মহিলা এগিয়ে এলেন ঠিক রুবির সামনে। এরপর উনি রুবির মুখ থেকে ঘোমটাটা তুলে দিয়ে ঠাস করে একটা চর বসিয়ে দিলেন। বুক ভাঙা কান্নায় ভেঙে পড়ে বললেন, আর কত, হ্যাঁ আর কত নিচে নামাবি আমাদের? এই দিন দেখার জন্য তোকে ছোট থেকে এত কষ্ট করে মানুষ করলাম। এই দিন দেখার আগে আল্লাহ তাআলা আমাদের মরণ কেন দিল না বলতো? এখন তুই কি চাস? তোর অসুস্থ বাপের ভাতে বিষ মিশিয়ে তার সাথে নিজেও খেয়ে এই দুনিয়া ত্যাগ করি? কথাগুলো বলেই কান্নায় ভেঙে পড়লেন উনি। আঞ্জুমা বেগম ছুটে এসে ওনাকে ধরে রেখেছেন। রুবি অসহায় চোখে তাকালো সেই মহিলাটির দিকে। উনি আর কেউ নয়, রুবির জন্মদাত্রী মা। রুবির চোখেও তখন বাঁধ ভাঙা অশ্রু। আঞ্জুমা বেগম অসহায় গলায় বললেন, নিজেকে সামলান ভাবি, আমাদের রুবি এমন মেয়েই নয়, এতদিন ধরে আছে আমাদের বাড়িতে। আমরা সবাই ওর স্বভাব চরিত্রের ব্যাপারে অবগত। আমার বিশ্বাস এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। সত্য কোনোদিন চাপা থাকে না, আর থাকবেও না। শুধু বিয়েটা হয়ে যেতে দিন, আসল সত্য খুব শীঘ্রই আসবে সামনে। রুবির মা কাঁদতে কাঁদতে বললেন, আর সেই সত্য সামনে এসে কি হবে মেম সাহেব? আমার মেয়ের গায়ে যে কলঙ্কের দাগ লেগে গিয়েছে সেটা কি কোনোদিনও মুছবে? এখনো বিয়েটাও করতে চাইছে না। আমরা কিভাবে সারা জীবন কাটাবো এই গ্রামে? কলঙ্কিনীর বাপ মার নাম নিয়ে চলতে হবে। গ্রামের সবাই থুতু দিবে, আমাদের এক ঘরে করে দেবে। ওনার কথার প্রতি উত্তরে আঞ্জুমা বেগম কি বলবেন ভেবে পারলেন না, শুধু একটা দীর্ঘশ্বাস ছাড়লেন। কাজী সাহেব আবারও একবার জিজ্ঞাসা করলেন। রুবি নিজের মাথায় কারো হাতের স্পর্শ পেয়ে অনুভব করে চোখ তুলল এবং দেখলো আরমানোর পাশে দাঁড়িয়ে আছে। মাথায় স্নেহের স্পর্শ, চোখে ভরসা। রুবি আরমানকে দেখার সঙ্গে সঙ্গে টুপ করে চোখ থেকে পানি ঝরে পড়ল। এরপর রুবি চারিপাশে নজর বুলিয়ে কাউকে যেন খুঁজতে লাগলো, কিন্তু দেখা পেল না সে কাঙ্ক্ষিত মানুষটির। অবশেষে ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে চোখের পানিতে ভিজে নিজেকে আসিফের নামে করে দিল রুবি। কবুল করলো আসিফকে। রাতের দিকে 3 তলার 3টে পাশাপাশি রুম, বিভিন্ন ফুল ও সুবাসযুক্ত মোমবাতি দিয়ে সাজানো হয়েছে 3 দম্পতির বাসর ঘর। 3 বধূকে ফুলের বিছানায় ফুলপরি সাজিয়ে বসিয়ে দিয়ে এসেছে সামিরাও, বাকি কাজিন মহল। আর অবশ্যই 3টে রুমকেই তালাবদ্ধ করতে ভোলেনি ওরা। এখন ওরা আয়ানের রুমের দরজার সামনে দাঁড়িয়ে আছে। সামিরার ধারণা সবার প্রথম ওর ছোট ভাইয়াই তার রুমে আসবে। বেশ অনেকক্ষণ ধরে সামিরা এবং ওর কাজিন মহল দাঁড়িয়ে আছে দরজার সামনে, কিন্তু তাদের 3 ভাইয়ার মধ্যে কারোরই দেখা নেই। অপেক্ষা করতে করতে সবাই ক্লান্ত। দাঁড়িয়ে থাকতে থাকতে পা ব্যথা শুরু হয়েছে সবার। অনেকেই ফ্লোরে বসে পড়েছে। শেষ পর্যন্ত সামিরাও আর না দাঁড়িয়ে থাকতে না পেরে দরজার সামনে চাবি হাতে নিয়ে বসে পড়ল। বিরক্ত গলায় সামিরা বলল, ধ্যাত,
আর কতক্ষণ অপেক্ষা করব? ঘুম পাচ্ছে তো এবার। রাইমা সম্পর্কে সামিরার ফুফাতো বোন বলে উঠল। তোর ঘুম পাচ্ছে? আর ওইদিকে সুরজের অবস্থা দেখ। রাইমার বাড়ানো আঙ্গুল অনুসরণ করে তাকালো সবাই। সুরজ বয়স ওই 16 কি 17। বেচারা দাঁড়িয়ে থাকতে না পেরে ফ্লোরে বসে পড়েছিল আর এখন নাক ডেকে ঘুমোচ্ছে। দেয়ালে ঠেস দিয়ে মাথা একদিকে হেলে পড়েছে, মুখের এক সাইড দিয়ে লালা ঝরছে। সবাই সুরজের অবস্থা দেখে হেসে ফেলল। একটা পিচ্চি মেয়ে সুরজের কাছে গিয়ে কানের কাছে মুখ নিয়ে চিৎকার করে উঠল, ভাইয়া ভূত ভূত ভূত। সাথে সাথে সুরজও লাফিয়ে উঠে চিৎকার করতে শুরু করলো, ভূত ভূত, আম্মু বাঁচাও, আব্বু বাঁচাও, আল্লাহ আল্লাহ, বিসমিল্লাহ বিসমিল্লাহ, না না, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। চোখ বন্ধ করে লাফাচ্ছে আর নিজের মনে চিল্লাচ্ছে সুরজ। ওর এই অবস্থা দেখে সবাই হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। আসলে সুরজ ভূতের প্রচণ্ড ভয় পায় আর এটাই সুযোগ বারবার ব্যবহার করে দুষ্টু পিচ্চি তাসনিম। সবার হাসির আওয়াজে চোখ খুলে থেমে গেল সুরজ। প্রথমে কিছু বুঝতে না পেরে বোকার মতো কিছুক্ষণ চেয়ে রইল। এরপর চারিপাশে নজর বুলিয়ে যখন বুঝতে পারলো কি হয়েছে তখন প্রচণ্ড লজ্জা পেল বেচারা। মাথা চুলকে লজ্জা মাখা হাসি দিল। ছোট বোন তাসনিমকে উদ্দেশ্য করে বলল, তোকে তো আমি পরে দেখে নেব। হঠাৎই সামিরা বসা থেকে ধরফর করে উঠে দাঁড়ালো। সবাই হাসি থামিয়ে দিল। আরও যারা বসেছিল তারাও ধরফর করে উঠে বসলো। সামিরা চোখ অনুসরণ করে তাকিয়ে। আয়ান আসছে, হাঁটার মাঝে মাথার চুলগুলো হাত দিয়ে ঠিক করছে। এরপর শার্টের হাতা গোটাচ্ছে। দেখেই বোঝা যাচ্ছে এইমাত্র ফ্রেশ হয়ে এসেছে। আয়ান সোজা নিজের রুমের সামনে এসে এতজনকে রুমের সামনে দেখেও অবাক হওয়ার ভান করলো। তারপর কিছুটা নাটকীয় ভঙ্গিতে আঙ্গুলের ইশারায় দেখিয়ে বলল, আম্মুর কথা অনুযায়ী ওটা আসিফ ব্রোয়ের রুম, ওটা বিগ ব্রাদারের রুম, আর এটা আমার রুম। তো এত জনগণ আমার রুমের সামনে কি করছে? আমি তো কোনো ইলেকশনে দাঁড়াইনি। টাকা দাও টাকা, তোমার থেকে টাকা আদায় করার জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করছি আমরা। আয়ান প্রচন্ড অবাক হওয়ার ভান করে বলল, ও মাই আল্লাহ, তার মানে এতগুলো ভিক্ষুক আমার কাছ থেকে ভিক্ষা নেওয়ার জন্য আমার রুমের সামনে অপেক্ষা করছে? এতগুলো ভিক্ষুককে ভিক্ষা দিতে গিয়ে আমি তো নিজেই ভিখারি হয়ে যাব মনে হচ্ছে। ভাইয়া একদম আমাদেরকে ভিক্ষুক বলবে না, এটা আমাদের ভাই বোনদের অধিকার। হ্যাঁ, এই টাকা আমাদের পাওনা ভাই বোন হিসেবে, তাই বলে আমরা ভিক্ষুক নই। সামিরার আরেক কাজিন বলে উঠল, হ্যাঁ, এমনিতেই অনেক রাত হয়েছে ভাইয়া, প্রচন্ড ঘুম পাচ্ছি। আমাদের পাওনা আমাদেরকে বুঝিয়ে দিয়ে নিজের বউয়ের কাছে যাও। টাকা না দিলে আমরাও কিন্তু রুমের চাবি দেব না। সারা রাত বউ ছাড়া থাকতে হবে তোমায়। আয়ান হাই তুলে বলল, আচ্ছা কত দিতে হবে তাড়াতাড়ি বলো, আমারও ঘুম পাচ্ছে। আজকে রাতেও তুমি ঘুমাবা ভাইয়া? আয়ান সুরজের দিকে ভ্রুকুচকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, ঘুমাবো না তো কি করব? তুমি জানো না বাসর রাতে কি করে? সুরজ কথাটা বলার সাথে সাথে সবাই ওর দিকে চোখ ছোট ছোট করে তাকালো। হঠাৎই সবকিছু সাইলেন্ট হয়ে যেতে সুরজ বুঝতে পারলো যে ও কি বলে ফেলেছে। জিভ কাটলো, ভয় ভয় চোখে তাকালো সবার দিকে। মানে সবাই আমার দিকে এভাবে তাকিয়ে না থেকে আগে ভাইয়ার কাছে টাকা আদায় করো। এরপর এখনো দুটো ভাইয়া বাকি আছে, তারাও যদি এ সময় চলে আসে। রাইমা সুরজের মাথায় চাটি মেরে বলল, খুব পেকেছিস না, দাঁড়া, ছোট মাকে বলতে হবে যেন তোর বিয়েটাও তাড়াতাড়ি দিয়ে দেয়। তার ছেলে ইচ্ছে পেকে গেছি। মোটেও আমি তাড়াতাড়ি বিয়ে করব না, আমারও অনেক ইচ্ছা আমি ভাইয়াদের মতো বড় বিজনেসম্যান হব। সামিরা চিৎকার করে উঠল, এই তোমরা থামো তো, কথায় কথায় টাইম ওয়েস্ট করছো। ভাইয়া তুমি টাকা দিবে কিনা বলো, টাকা না দিলে কিন্তু দরজাও খুলবো না বলে দিলাম। কত লাগবে? বেশি না, আমরা এমনিতেও ছোট মানুষ, তার উপর অনেকজন আছি, তাই তুমি এক একজনকে 50 করে দাও। আয়ান সিরিয়াস ভঙ্গিতে মাথা নাড়িয়ে বলল, ওকে, এই তোরা সবাই লাইন দিয়ে 2 হাত পেতে দাঁড়া। 50 কেন, তার থেকেও বেশি করে দেব। সবাই খুশি হয়ে লাইন দিয়ে দাঁড়ালো। ছেলে মেয়ে মিলে প্রায় 12-13 জন আছে। আয়ান নিজের প্যান্টের পকেট থেকে টেনে টেনে বের করলো একটা প্যাকেট। সবাই লাইন দিয়ে 2 হাত পেতে দাঁড়িয়ে আছে। আয়ান ঝটপট করে প্যাকেটে হাত ঢোকাচ্ছে আর এক মুঠো করে তুলে এক একজনের হাতে দিচ্ছে। সবাই বোকা বনে গেল, যেন নিজেদের হাতের দিকে ফেলফেল করে চেয়ে রইল, কারণ ওদের হাতে এক এক করে রয়েছে আয়ানের দেওয়া 1 টাকার অনেকগুলো কয়েন। রাইমা কাঁদো কাঁদো গলায় বলল, ভাইয়া তুমি সত্যি সত্যি আমাদেরকে ভিক্ষুক বানিয়ে দিলে? আয়ান ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, ভিক্ষুক কোথায় বানাইলাম? সামিরা তো 50 টাকা করে চাইলো, আমি তার থেকেও বেশি দিয়েছি। গুনে দেখ, আম্মু বলেছিল আজকে তোর ভাই বোনদের টাকা লাগবে, তাই জন্য আমি টাকা রেডি রাখি। তোরা জানিস কত কাঠখড় পুড়িয়ে আমি এই খুচরা 1 টাকার কয়েনগুলো রেডি করেছি? সামিরা বিরক্ত গলায় বলল, 50 টাকা না, 50,000 বলতে চেয়েছি। এক একজনকে 50,000 করে দিতে হবে।
তোমার এই খুচরা পয়সা তুমি রাখো। বলতে বলতে সামিরা 1 টাকার কয়েনগুলো আয়ানের সেই পকেটে ভরে দিল। আয়ান আকাশ থেকে পড়লো, যেন অবাক হওয়ার ভান করে বলল, 50,000? তোরা আছিস 1 2 3 4 13 জন। আল্লাহ, তার মানে 6,50,000। কিছু মাস আগে আমি বিদেশে থাকাকালীন এই টাকা দিয়ে আমি 2 মাসের আমার খরচ চালিয়েছি, তাও বাপ ভাইয়ের টাকায়। এরপর আয়ান 2 হাত জোর করে কপালের কাছে ঠেকিয়ে বলল, থাক বোন আমার, তোদের দরজা খুলতে হবে না, লাগবে না আমার বউ। চললাম আমি আমার রুমে ঘুমোতে। কথাটা বলে আয়ান হাঁটা দিল নিচের তলায় যাওয়ার উদ্দেশ্যে। সবাই অবাক হয়ে তাকিয়ে রইল আয়ানের যাওয়ার দিকে। দেখা গেল আয়ান সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছে। এটা কি হলো? ভাইয়া তো সত্যি সত্যি চলে গেল। মুহূর্তের মধ্যে আবারও সিঁড়ির কাছে দেখা গেল আয়ানের মাথা। সিঁড়ির রেলিং ধরে উকি দিয়ে মুখ বাড়িয়ে ইনোসেন্ট ফেস করে বলছে, এই বোনুরা, কিছু কম করো না, এত টাকা ক্যাশ তো নেই আমার কাছে। সবাই আয়ানের অবস্থা দেখে হুহা করে হেসে ফেলল। একজন মেয়ে কাজিন বলে উঠল, খুব তো অ্যাটিটিউড দেখিয়ে চলে গেলে, লাগবে না তোমার বউ তো যাও গিয়ে ঘুমাও গা, আমাদেরও টাকা লাগবে না। টাকা লাগবে না তো তাহলে রুমের চাবিটা দিয়ে দে। সামিরা বিরক্ত গলায় বলল, শোনো ভাইয়া, ফালতু বকবক করার সময় নেই, অনেক রাত হয়েছে। টাকা দিয়ে রুমে চাবি দাও, না হলে আমিও চললাম চাবি নিয়ে ঘুমোতে। আয়ানের আর কি করার, বেচারা এগিয়ে এসে সামিরার ডিমান্ড অনুযায়ী সকলের হাতে 50,000 একটা করে বান্ডিল ধরিয়ে দিল। এরপর ওরা চাবি ধরিয়ে দিলে আয়ান একটা শ্বাস ছেড়ে রুমে প্রবেশ করলো। এরপর আয়ান ধরাম করে দরজা লাগিয়ে উকি মনে করে আবারও দরজা খুলে উকি মেরে বলল, এই তোদেরকে তো তোদের ডিমান্ড অনুযায়ী টাকা দিয়ে দিলাম, কিন্তু তোরা আমার 1 টাকার কয়েনগুলো ফেরত দিলি না তো, শুধু সামিরা দিয়েছে। সুরজ দাঁত দেখিয়ে বলল, টুথপেস্টের সাথে ব্রাশ ফ্রি, ঠিক তেমন নোটের সাথে কয়েন ফ্রি। এগুলো দিয়ে একটা তারের চকলেট খাওয়া যাবে। যাও তো, টাকার জন্য হায় উতাস না করে বাসরাতে বউয়ের সাথে রোমান্স করো। কথাটা বলেই সুরজ মারল ছুট। আয়ান ছোট বড় ভাই বোনদের সামনে সুরজের এমন কথায় কিছুটা লজ্জা পেল বটে, তাই ও আবারও ধরাম করে দরজা বন্ধ করে দিল। সেই শব্দে কেঁপে উঠল বিছানায় ফুলের মাঝে বসে থাকা মাইশা। এদিকে সামিরা সহ পুরো কাজিন মহল হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে আরমান ও মায়ার রুমের সামনে। ওদের এতটা অবাক হওয়ার কারণ, ওরা যেই তালা মেরে গিয়েছিল রুমের দরজা সেই তালা খোলা অবস্থায় করার সাথে ঝুলছে, অথচ ওই তালার চাবি এখনো সামিরার হাতে। সামিরা একবার নিজের হাতে থাকা চাবির দিকে তাকাচ্ছে, তো একবার খুলে থাকা বড় তালাটার দিকে তাকাচ্ছে। দরজাটা হালকা করে ঠেসানো। রাইমা দরজাটা ঠেলে খুলে ফেললো, তারপর রুমে প্রবেশ করলো। সবাই রাইমার পিছু পিছু একে একে রুমে প্রবেশ করলো। সবাই প্রচণ্ড অবাক হয়ে তাকিয়ে রইল বেডের দিকে, কারণ যেখানে মায়াকে বসিয়ে দিয়েছিল সেখানে মায়া নেই। তার জায়গায় আছে বেশ কিছু টাকার বান্ডিল আর একটা কাগজ। কাগজটা তো সামিরার নাম লেখা। সামিরা অবাক হয়ে সেই কাগজটা নিজের হাতে তুলে নিল। এক পিঠে ওর নাম লেখা বড় বড় করে, অন্য পিঠে এর লেখা, নিয়ে গেলাম আমি আমার মায়াপতিকে, তোদের পাওনাটাও বুঝিয়ে দিয়ে গেলাম। এখানে 13 লক্ষ টাকা আছে, তোরা অশেষ 13 জন। আশা করছি যা দিয়েছি এতে তোদের হয়ে যাবে। আর মোস্ট ইম্পর্টেন্ট কথা, নাবিরের খেয়াল রাখিস, ওর রুমের দরজা লক করা আছে। চাবি এই রুমের বেড সাইডে টেবিলে রেখে গেলাম, ওকে বাড়ি থেকে বেরোতে দিবি না। আবার বলছি, খেয়াল রাখিস ছেলেটার। সামির একটা দীর্ঘশ্বাস ছিল। রাইমাকে উদ্দেশ্য করে বলল, আপু, ভাইয়া এখানে 13 লক্ষ টাকা দিয়ে গেছে, সবাইকে দিয়ে দাও 1 লক্ষ করে। এটাই লিখে গেছে এখানে। ভাইয়া নিয়ে গেছে ভাবিমণিকে, হয়তো ভাবিমণির জন্য স্পেশাল কিছু ব্যবস্থা করেছে। কিন্তু ভাইয়া কখন নিয়ে গেল ভাবিমণিকে? দেখলামই তো না। আর এই রুমে তো তালা মারা ছিল, আর চাবি তো ছিল তোর কাছে। আপু, এই যে পুরনো যুগের মোটা মোটা তালাগুলো আমি দাদুর কাছ থেকে এনেছিলাম, আর এই তালাগুলোর আর একটা চাবি দাদুর কাছেও ছিল। ভাইয়া নিশ্চয়ই দাদুর থেকে চাবি নিয়েছে, আর উপরে এসেছে হয়তো উত্তর দিকের সিঁড়িটা দিয়ে। আমরা তো আয়ান ভাইয়াকে নিয়ে ব্যস্ত ছিলাম, তাই হয়তো খেয়াল করিনি। সবাই যখন আয়ানকে নিয়ে ব্যস্ত ছিল তখন আরমান উত্তর দিকে সিঁড়ি দিয়ে উপরে এসেছে। এই বিশাল বড় জমিদার বাড়িটিতে উপরতলায় আসার জন্য বাড়ির 2 মাথায় 2টো সিঁড়ি করা আছে। আরমান দাদুর কাছ থেকে নিয়ে আসা চাবি দিয়ে দরজা খুলে নিঃশব্দে প্রবেশ করে রুমের ভেতর। রুমে ঢুকে বেডের দিকে তাকাতে আইমানের ঠোঁটে খেলে যায় মিষ্টি হাসি। তার পিচ্ছি মায়াবতী ফুলের রাজ্যে ফুল পরি সেজে নিষ্পাপ বাচ্চাদের মতো ঘুমিয়ে আছে। সারাদিনের ক্লান্তিতে আর পারেনি আরমানের জন্য অপেক্ষা করতে। সামিরারা ওকে সাজিয়ে দিয়ে বসিয়ে দিয়ে যেতে ও ঢিস করে শুয়ে পড়েছে। খাটের মাঝখানে ফুল দিয়ে আঁকা লাভ শেপটা ঘেটে পুরো ঘ হয়ে গেছে। পুরো খাটময় ছড়িয়ে আছে কাঁচা ফুলের পাপড়ি। খাটের চারিপাশেও ফুলের মালা ঝুলছে। মৃদু রঙিন আলোয় ঘরের সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। তার সাথে তো সুগন্ধিযুক্ত ক্যান্ডেল আছেই।
এই তো সৌন্দর্যের মাঝে মায়াকে ঘুমন্ত অবস্থায় অনেক কিউট লাগছে। বেশ কিছুক্ষণ মুগ্ধ চোখে চেয়ে রইল আরমান তার পিচ্ছি মায়াবতীর দিকে। আজ সে পরিপূর্ণ, সে তার মায়াবতীকে নিজের করে পেয়েছে, আর কিছু চাই না ওর। আরমান বিছানায় টাকা সহ সামিরার জন্য লেখা কাগজটা বিছানায় রেখে দিল। এরপর মায়ের কপালে ঠোঁটের স্পর্শ দিয়ে খুব সাবধানে মায়াকে কোলে তুলে নিল। মায়া কিছুটা নড়ে চড়ে উঠে আরমানের বুকে মুখ গুজে আবারও ঘুমের দেশে তলিয়ে গেল। আরমান মৃদু হেসে নিঃশব্দে ধীরে ধীরে বেরিয়ে গেল রুম থেকে। ওইদিকে সামিরা সহ কাজিন মহল দাঁড়িয়েছিল আসিফের রুমের সামনে। অনেকটা রাত হওয়ার পরেও আসিফের দেখা নেই। আসিফ নিচে কোথাও নেই। বেশ কিছুক্ষণ পর দেখা গেল এই বাড়ির দুজন কাজের লোক নিজেদের কাঁধে করে আসিফের ভর দিয়ে ছাদের সিঁড়ি দিয়ে নেমে এদিকেই আসছে। পিছন দিকে আসিফের মা। আসিফের পাটাও ঠিক মতো ফেলতে পারছে না। আসিফের অবস্থা দেখে সবাই অবাক, কেউ কিছু বলার ভাষা খুঁজে পেল না। রুমের সামনে এসে দাঁড়াতে আসিফ চোখ খুলে তাকালো, জড়ানো গলায় বলল, কি ব্যাপার তোরা আমার রুমের সামনে কি করছিস? এক মিনিট, এটা তো আমার রুম নয়। এই শালির বাচ্চা শালা, কোথায় নিয়ে এসেছিস তোরা আমায়? আসিফের গালি শুনে কাজের লোক দুজন অসহায় মুখ করে তাকালো আসিফের মায়ের দিকে। আসিফের মা দুজনকে উদ্দেশ্য করে বলল, রুমের ভেতর পৌঁছে দিও ওদের। এরপর সামিরাকে উদ্দেশ্য করে বলল, এখনো ওর স্বাভাবিক জ্ঞানে নেই। সব তো বুঝতেই পারছো সামিরা, দরজাটা খুলে দিও, আমি তোমাদের টাকা দিয়ে দেব। কথাটা বলি উনি ওখান থেকে চলে গেলেন। দরজায় আবার মোটা তালা দেওয়া? তোরা বন্দি করে রাখবি না কি আমাকে? আসিফের চোখ লাল, মাথা চুল উস্কো খুস্কো, পরনে এখনো সে বিয়ের পোশাকটাই রয়েছে, তাও আবার এলোমেলো অবস্থায়। আসিফকে দেখে কেমন যেন ভয়ঙ্কর লাগছে। মুখ থেকে মদের গন্ধ আসছে। ইতিমধ্যে সেই গন্ধে সবার গা গুলিয়ে উঠেছে, তাই সবাই দূরে সরে গেছে। সামিরা আমতা আমতা করে বলল, আজ তোমার বাসর রাত ভাইয়া, তোমার বউকে সাজিয়েছি আমরা, তাই তোমার থেকে আগে টাকা নেব, তারপর দরজা খুলবো। আজ আমার বাসরাত? ও হ্যাঁ, আজ আমার বাসরাত। বিয়ে হয়েছে আমার। কিসের টাকা দেবো তোদের? আমি বলেছিলাম আমার বউকে সাজাতে। চল ভাগ এখান থেকে। শেষের কথাটা বলেই আসিফ চোখ রাঙিয়ে তেড়ে গেল সামিরার দিকে। আসিফকে তেড়ে আসতে দেখে সামিরা চাবি ফেলে মার দৌড়। আসিফকে এই অবস্থায় দেখে ওর কেন জানি প্রচন্ড ভয় লাগছে। সামিরাকে ছুটে পালিয়ে যেতে দেখে বাকি সব কাজিনরাও পালিয়ে গেল। ওই তালা খোল শালা, আমার বউ বন্দি আছে, মুক্ত করব তাকে আমি। আসিফের কথা একজন তালা খুলে দিল। আসিফ অনেক আগেই নিজেকে সেই দুই লোকের থেকে ছাড়িয়ে নিয়েছে। দরজা খুলে দিতেই আসিফ তাদেরকে চলে যেতে বলল। আসিফের কথায় ওরা দুইজন একবার একে অপরের মুখ চাওয়াচাই করে ওখান থেকে চলে গেল। আসিফ টলমল পায়ে রুমে প্রবেশ করে ধারাম করে আওয়াজ তুলে দরজা বন্ধ করলো। রুবি খাটের হেডবোর্ডে মাথা দিয়ে দুই হাঁটু ভাঁজ করে দুই হাত দিয়ে দুই হাঁটু জড়িয়ে ধরে শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে। চোখ ফুলে লাল হয়ে আছে, গালে শুকিয়ে যাওয়া পানির দাগ। রুমে যে আসিফ প্রবেশ করেছে সেটারও কোনো ভাবান্তর নেই। আসিফ টলমল পায়ে এগিয়ে এলো রুবির কাছে, নাটকীয় ভঙ্গিতে বলল, হেই বউ, কষ্ট হচ্ছে বুঝি? কত কান্না করেছিলে তখন? আবারও রুবির চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। সেই এক ফোঁটা পানি আসিফ রুবির গাল থেকে নিজের আঙ্গুলে নিয়ে সেটার দিকে তাকিয়ে বলল, এই দেখো এখনো কাঁদছো। তা এই চোখের পানি কি তোমার প্রেমিকের জন্য? রুবির তখনও কোনো ভাবান্তর নেই, ঠায় বসে আছে শূন্য দৃষ্টিতে তাকিয়ে। আসিফ প্রচন্ড হিংস্র হয়ে রুবির চুল মুঠো করে ধরল। ওই শালি, কথা বলছিস না কেন? হ্যাঁ, কষ্ট হচ্ছে? কষ্ট এতটাই যখন কষ্ট পাচ্ছিস প্রেমিকের জন্য, তাহলে বিয়েতে কেন রাজি হলি? হ্যাঁ, আজ তো তোর প্রেমিক তোকে নিয়ে পালাতেও চেয়েছিল, পালাইলি না কেন? হ্যাঁ, তুই তো মরতেও গিয়েছিস, কিন্তু তোর প্রেমিক তোকে ঠিকই বাঁচিয়ে নিল। মরে গেলি না কেন তুই? তোর জন্য, শুধুমাত্র তোর জন্য আমার পুরো প্ল্যান ভেস্তে গেল। আজ এইখানে ঠিক এই তোর জায়গায় মায়ার থাকার কথা ছিল। আজ মায়া পরি আমার বউ হতো, কিন্তু শুধুমাত্র তোর জন্য হলো না। কেন ছিলি তুই মায়ার জায়গায়? বল, কেন ছিলিস মায়ের রুমে, তা আবার মায়ার বিছানায়? পুরো কথাটার আগে দাঁত কিরমির করে বলল আসিফ। তখনও রুবির চুলের মুঠো শক্ত করে ধরে আছে। ব্যথায় চোখ মুখ কুচকে ফেলেছে রুবি। রুবি আসিফের কথায় অবাকে শেষ পর্যায়ে পৌঁছে গেল। শক্ত গলায় জিজ্ঞাসা করলো, তার মানে এই সব কিছু আপনার প্ল্যান করে সাজানো? আজ আমার জায়গায় মায়া ভাবি থাকতো? আসিফ ঝটকা দিয়ে রুবির চুলের মুঠি ধরে ওকে বিছানায় ফেলে দিল, চিৎকার করে উঠল, হ্যাঁ হ্যাঁ, এই সব কিছু আমার প্ল্যান করে সাজানো ছিল। তোর জায়গায় মায়ার থাকার কথা ছিল, কিন্তু তুই তুই আমার পরিকল্পনা ভেস্তে দিলি। আজও হেরে গেলাম আমি আরমানের কাছে, আজও হেরে গেলাম, শুধুমাত্র তোর জন্য।
এর শাস্তি তো তোকে পেতেই হবে। রুবি অবাক গলায় বলল, আজও হেরে গেলেন? তার মানে আগেও হেরেছেন? আচ্ছা, এখন বুঝতে পারছি। তার মানে সব কিছুর পেছনে আপনি ছিলেন। ছোট আম্মুকে ব্ল্যাকমেল করে মায়া ভাবিকে ড্রাগস দেওয়া, এগুলো সব আপনি করেছিলেন, তাই না? হ্যাঁ হ্যাঁ, সব আমি করেছি, সব কিছু আমি করেছি। এমনকি সেই রাতের ভয়ঙ্কর অ্যাক্সিডেন্টটাও আমিই করিয়েছি। কথাগুলো বলতে বলতে আসিফ প্যান্টের সাথে পরে থাকা কোমরের বেল্ট খুলে ফেলল। কেন? কিসের এত শত্রুতা স্যারের সাথে আপনার? আমার জানা মতে স্যার তো কোনো ক্ষতি করেনি আপনার। তাহলে আপনি কেন এত ক্ষতি করতে চেয়েছেন স্যারের? দরদ? এখন প্রেমিক ছেড়ে স্যারের উপর দরদ উতলে পড়ছে। তোর জন্যই তো আজ হেরে গেলাম আমি। সে সব কথা থাক। শুনেছি বাসর রাতে বউকে কিছু গিফট দিতে হয়। চল, আমার তরফ থেকে দেওয়া গিফট দিয়েই দিই। কথাটা বলেই হাতে থাকা বেল দিয়ে এবার এক বাড়ি মারল রুবির গায়ে। ব্যথায় শব্দ করে উঠল। আসিফ এসে বলল, কেমন লাগলো গিফট? সুন্দর না? দাঁড়া, আরো দেই। বলেই আসিফ বেল দিয়ে একের পর এক আঘাত দিতে শুরু করলো রুবির শরীরে। ব্যথায় চোখ দিয়ে পানি পড়তে শুরু করেছে ওর। না চাইতে মুখ দিয়ে চিৎকার বেরিয়ে আসছে রুবি, তাইও মুখের মধ্যে শাড়ির আঁচল ভরে নিল, যাতে আসিফের দেওয়া ব্যথায় করা আর্তনাদগুলো কেউ শুনতে না পায়। আসিফ পুরো হিংস্র জন্তু হয়ে উঠেছে যেন। একের পর এক বেল দিয়ে আঘাত করে চলেছে, মুখে বলছে, খুব শখ না? কিসের শত্রুতা তোর স্যারের সাথে জানার জন্য? তোর স্যার আমার থেকে আমার মূল্যবান সম্পদটা ছিনিয়ে নিয়েছে। তোর স্যার আমার কলেজাকে কেড়ে নিয়েছে। না না, কেড়ে নেয়নি, অনেক দূরে পাঠিয়ে দিয়েছে, যেখান থেকে হাজার চাইলেও ফিরিয়ে আনা যায় না। আঘাত করতে করতেই আরো অনেক কিছু বলল হয়তো আসিফ, কিন্তু সেগুলোর কানে আর গেল না। ধীরে ধীরে অস্পষ্ট শোনালো আসিফের গলার আওয়াজ। কারণ সারাদিনের ক্লান্তি, তার উপর না খাওয়া এবং অতিরিক্ত মারের চোটে ধীরে ধীরে জ্ঞান হারালো রুবি। বেশ কিছু জায়গায় কেটে গিয়ে রক্ত বেরিয়ে এসেছে রুবির শরীর থেকে। সেই রক্ত মিশে গেল টাটকা গোলাপ সহ বিভিন্ন ফুলের পাপড়ির সাথে। ফুল দিয়ে সাজানো বিছানায় পড়ে থাকলো রুবির নিস্তেজ শরীর। আগের দিন রাতে রুবি মায়ের জন্য মায়ের রুমে খাবার নিয়ে গেলে মায়া সেটা কিছুতেই খায় না। আরমান যখন রুবিকে কল করেছিল তখন রুবি মায়ের ঘরেই ছিল। মায়া দেখেছে যে রুবিকে আরমান কল দিয়েছে এবং মায়া ওদের দুজনের কথোপকথন শুনেছে। মায়া আরমানের উপর রাগ করেছিল, তাই আরমানের পাঠানো খাবার কিছুতেই খায়নি। এদিকে রুবিও সকলের সাথে রাতের খাবার খায়নি, তাই আরমানকে মেসেজে জানিয়ে দেয় যে মায়া খায়নি এবং সেই খাবারটাও নিজে খেয়ে নেয়। আরমান রাতে রুবিকে মায়ার সাথেই থাকতে বলেছিল। শুধু রাতে না, আরমানের আদেশ ছিল রুবি যেন এক মুহূর্তের জন্য মায়াকে একা না ছাড়ে। সেই অনুযায়ী রুবি মায়ার পাশে শুয়ে পড়ে। কিছুক্ষণ পর আরমান দরজার এক্সট্রা চাবি দিয়ে মায়ের রুমে প্রবেশ করে এবং মায়াকে কোলে তুলে নিয়ে বেরিয়ে যায় রুম থেকে। এরপর সিঁড়ি বেয়ে সোজা ছাদে চলে যায়। আসলে মায়া রেগেছিল আরমানের উপর, আর আরমান মায়ের রাগ ভাগানোর জন্যে ওকে ওর ঘর থেকে তুলে নিয়ে যায়। সারাটা রাত মায়া আর আরমান খোলা আকাশের নিচে কাটায়। আরমান চেয়েছিল মায়াকে রুমে দিয়ে আসতে, কিন্তু মায়া রাজি হয়নি। ওর কথা আজকের এই রাতটা আরমানের সংস্পর্শে থেকে কাটাতে চায় এই খোলা আকাশের নিচে। এদিকে রুবি আরমানকে এইভাবে মায়াকে কোলে তুলে নিয়ে যেতে দেখে মুচকি হাসে। ও তখনও ঘুমায়নি, ঘুমাবে কিভাবে? ওর যে শরীর প্রচণ্ড খারাপ লাগতে শুরু করেছে হঠাৎ করে। কিছুক্ষণের মধ্যে রুবির শরীরে অস্বস্তি বাড়তে থাকে, গরম লাগতে শুরু করে। বিছানার চাদর ছিটকে ফেলে দেয়, গায়ের থেকে এসির টেম্পারেচার বাড়িয়ে দেয়। তবু ওর অস্বস্তি কাটছে না। শরীরে কেমন জানি এক ধরনের জ্বলন অনুভব করে, মাথা ঘুরতে শুরু করে, কেমন একটা ঘোরের মধ্যে চলে যায় রুবি। শরীরে প্রচণ্ড অস্বস্তি হওয়ার কারণে নিজের শরীরের পোশাক খুলে ফেললো, হাত দিয়ে আঁচড় কাটতে শুরু করলো নিজের শরীরে। বিছানায় ছটফট করতে শুরু করলো রুবি। ঠিক তখনই অন্ধকারে ঢাকা ওই রুমে দরজা ঠেলে প্রবেশ করে আসিফ। ও মায়ার এই রুমের জন্য আগে থেকে একটা ডুপ্লিকেট চাবি বানিয়েছিল, কিন্তু সেটার কোনো প্রয়োজন পড়লো না, কারণ দরজাটা লক করা ছিল না, আগে থেকেই খোলা ছিল। আসিফ রুমে ঢুকে একবার পিছনে ফিরে যায়, তারপর একটা বাঁকা হাসি দেয়। চ্যামেলি নামের মেয়েটা দরজাটা বাইরে থেকে লাগিয়ে দেয়। আসিফ এগিয়ে যায় বিছানার দিকে। পুরো রুম অন্ধকারে থাকার জন্যে বিছানায় থাকা মানুষটা মুখ দেখতে পায় না ও, আর দেখার প্রয়োজনও মনে করে না। ঝাঁপিয়ে পড়ে রুবির উপর। এদিকে রুবি নেশার ঘরে থাকায় বুঝতে পারে না ওর সাথে কী হচ্ছে, কিন্তু ধীরে ধীরে ওর শরীরে জ্বলন কমে আসে। শরীরের অস্বস্তি ভাবটা ধীরে ধীরে স্বস্তিতে পরিণত হয়। ভাগ্যের নিষ্ঠুর খেলায় নিজের অজান্তেই কলঙ্কিত হয় রুবি আসিফের দ্বারা। বিয়ের দিন সকালে চ্যামেলি নামের মেয়েটি পুরো ড্রয়িং রুমে চেঁচামেচি করে মাথায় তুলে ফেলে। ভোর থেকে শুরু হয়েছিল বিয়ের আয়োজন। গ্রামের মানুষরাও উপস্থিত ছিল জমিদার বাড়িতে। সকলকে ডেকে মায়ার রুমের সামনে যায় চ্যামেলি। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।